আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি যে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি, আমি মনে করি এই ভিডিওটি আপনাদের দৈনন্দিন জীবনে বেসিক কিছু এক্সেলের ফর্মুলা আপনার সম্পর্কে আইডিয়া করার জন্য আপনাকে খুব সাহায্য করবে এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। এই কারণে এই ফর্মুলাগুলো আমরা প্রতিনিয়ত ব্যবহার করে আমাদের সময়টাকে বাঁচাতে পারি। তো আমি কিছু ফর্মুলা আপনাদের সাথে কেমন করে ব্যবহার করতে হয় সেটা দেখাবো। এর সাথে সাথে আমি কিছু কাজও করব, যেগুলো আসলে ট্রিক্স বলছি, যেগুলো আমি প্রতিনিয়ত ব্যবহার করি আমার সময় বাঁচানোর জন্য। তো আর কথা না বাড়িয়ে আমরা শুরু করি। আমার কাছে একটা এক্সেল ফাইলের একটা এক্সাম্পল সহ আমার কাছে একটা এক্সেল ফাইল তো রাখা আছে, যেটাকে আমি নাম দিয়েছি ডেইলি ইউজ ফাংশন ইন ওয়ার্কিং ফাইল প্র্যাকটিস। তো আমি এটা যখন আমি ওপেন করছি, আপনারা দেখতেই পাবেন যে এখানে নিচে যে স্প্রেডশিটগুলো আছে সেই স্প্রেডশিটগুলোর বিভিন্ন নাম দেওয়া আছে, নামগুলো দেওয়া আছে যেই ফর্মুলাটা আমি এখানে শিখবো বা আপনার সাথে শেয়ার করব সেটা। তো আমরা বেশি কথা না বাড়িয়ে শুরু করতে যাচ্ছি। তো আমি প্রথমেই দেখতে পারবেন এখানে আমরা যেটা নিয়ে আমি আলোচনা করবো সেটা হচ্ছে সাম বলতে বোঝাচ্ছে যোগফল। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে জানুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত বিভিন্ন প্রোডাক্টের ফুডের একটা সেলের অ্যামাউন্ট দেওয়া আছে। হ্যাঁ, এখন আমরা যেটা করব এবং শেষ বছর জুড়ে বা পুরো জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত টোটাল কত সেল হলো সেটা আমরা বের করব, এবং জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত টোটাল এখানে যেই কয়টা প্রোডাক্ট আছে সেই কয়টা প্রোডাক্টেরও কত সেল হলো আমরা সেটা বের করব। তার আগে আমি এখানে একটা জিনিস দেখে দিতে পারি। ফর এক্সাম্পল এখানে আমি বলছি প্রতিবারই যে অনেকগুলো আছে। এখন এটাতে সুবিধা হতো কি, যদি পাশে একটা সিরিয়াল নাম্বার থাকতো। এই সিরিয়াল নাম্বারটা আমরা সিরিয়াল নাম্বারটা কীভাবে দিব? আমি যদি দিয়ে এখানে ক্লিক করে এখানে রাইট বাটন ক্লিক করবো মাউসে করে, আমি যদি ইনসার্ট ক্লিক করি তাহলে দেখবেন এখানে নতুন একটা কলাম অ্যাড হবে। এখন এই কলামটা যখন আমি অ্যাড করছি, করার পরে এখানে কিন্তু একটা অপশন আছে, এখানে ইনসার্ট অপশনে থাকে কীরকম, নর্মালি সবসময় বাম দিকে যেটা থাকে প্রথম যে সেটার মতো হয়, আর যদি আপনি ডান দিকের মতো করতে চান তাহলে এটা ক্লিক করলেই ফরম্যাট সেম অ্যাজ রাইট হয়ে যাবে, আর ক্লিয়ার ফোনে থাকলে যত ফরম্যাট করা ছিল সব হয়ে যাবে। সো আমরা এটাকে চাচ্ছি আমাদের ডান দিকের মতো করে দেখতে, তখন আমি এটা ক্লিক করে দিব। দেখেন এটা কিন্তু ডান দিকে যেরকম ছিল সেই রকমই হয়ে গিয়েছে। এখন এখানে যেটা করতে চাই, আমি এখানে টোটালটাকে ধরে এখানে বর্ডার দিতে চাই। তো আমি এই হোমে গিয়ে এখানে ক্লিক করলে অল বর্ডার্স দিলে এই বর্ডারটা চলে আসবে, এবং যেহেতু এখানে একটা করেছি এইটা পুরোটুকুকে আমি একটা থিক বর্ডারের মধ্যে রেখে দিতে চাই। সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, আমি এই পুরো এক্সেলটাকে ধরলাম, এই যতটুকু আমার দরকার সেইটুকুকে ধরে আমি প্রথমে এখানে ধরার পরে ক্লিক করলাম বর্ডার্স অপশনে। যাওয়ার পরে ঠিক আউটসাইড বর্ডার্স যদি ক্লিক করি তাহলে আপনার চারদিকে মোটা কালারের দাগে বর্ডার চলে আসবে। এখন এখানে আমি সিরিয়াল নাম্বার দিব, তা আমি ছোটো করে SLNO এই কথাটা লিখলাম, লিখে এখন আমি ইন্টার দিলাম। দেওয়ার পরে এখানে আমি 1 লিখে ইন্টার দিলে এখানে 1 নাম্বার আসলো, এখানে 2 লিখে ইন্টার দিলে 2 চলে আসলো। এরকম করে টোটাল যতগুলো আছে ততগুলো যদি আমি চাই এই দুইভাবে পেতে পারি। 1 নাম্বার আমি এই কর্নারে ধরে ডাবল ক্লিক করলে চলে আসতে পারে। নাম্বার 2 এখানে ক্লিক করে যদি আমি এরকম করে নিচে নামাতে থাকি কার্সারটা, দেখবেন যে আপনার এই কার্সারটা বেড়ে বেড়ে এই যে শেষ পর্যন্ত আসলাম, এবং দেখেন এখানে টোটাল নাম্বার অফ এলিমেন্ট কতগুলো আছে ফুড সেটা কিন্তু আপনার এখানে চলে আসলো। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই এক্সেলটাকে আরও সুন্দর করতে, কারণ সিরিয়াল নাম্বারটা একটা কর্নার করে আছে, এর জন্য এখন এটাকে সুন্দর করতে গেলে কী করতে হবে, এটাকে আমি চাই মাঝখানে নিয়ে আসতে। সেক্ষেত্রে আমি এই বি যে কলামটা সেই কলামটা আমি পুরোটুকু ধরলাম, ধরার পরে হোমের এখানে যে মাঝখানে যে অপশনটা আছে প্রথমে সেন্টার ইউর কন্টেন্ট, এটাতে ক্লিক করব, তাহলে আমার পুরো জিনিসটা সেন্টারে চলে আসবে। এর সাথে সাথে এইটাকে যদি আমি মাঝখানে দিই তাহলে মিডিল অ্যালাইনে চলে আসবে, হয় উপরে নাহলে নিচে নাহলে মাঝখানে, একটা ছকের মাঝখানে সেটা এটাকে সিলেক্ট করা যায়। এরপরে যেটা আমি করতে চাই যে এই কর্নারটাকে যদি এইখানে চারপাশে অনেক জায়গা, তো আমার এত জায়গা যেহেতু প্রয়োজন নেই, এইটাকে পুরোটুকুকে ক্লিক করে আমি যদি বি এবং সি এর মাঝখানে যে অংশটা আছে এখানে যদি ডাবল ক্লিক করি
লেখাটার মাঝখানে কিন্তু দিলে এরকম একটা প্লাস এবং পাশে অ্যারো সহ একটা জিনিস আসবে। তো এই কার্সারটা যখন দিবেন তখন এই পুরো জিনিসটাকে এইভাবে ছোট করে প্রপার জায়গা নিয়ে দেখানো শুরু করবে। ঠিক আছে, এখন আমরা এখানে টোটাল বের করব। টোটাল বের করতে গেলে আমরা কোন ফর্মুলাটা ইউজ করবো সেটা আমরা ইউজ করছি, সেটাকে বলছি আমরা সাম। তো আমি এখানে যেটা করছি ইকুয়ালস টু দিচ্ছি, দিয়ে লিখবো SUM, লিখে আপনাকে কিবোর্ডটাও দেখাই দিই। কিবোর্ড থেকে আপনি যদি ট্যাব যেটা আছে, ট্যাব অংশটা, ট্যাব যদি আপনি ক্লিক করেন, মানে ডাবল ক্লিক করেন, তাহলে সামটা চলে আসবে। আসার পরে মাউসটাকে ধরে এখান থেকে শেষ পর্যন্ত যদি নেন, নেওয়ার পরে যদি আপনি এন্টার দেন, তাহলে আপনার টোটাল সামটা দেখাই দিবে। ঠিক আছে, এখন আমি একটা ট্রিক শিখিয়ে দিই। নর্মালি এইভাবেই করা হয়, কিন্তু আমি যদি এখানে দেওয়ার পরে F4 3বার প্রেস করি, 1 2 3, তখন দেখবেন আপনার যে সামের পরে যে নাম্বারটা লেখা আছে D3, তার ডি এর আগে একটা ডলার সাইন বসেছে, এবং ও পর্যন্ত যেহেতু আছে ও এর আগে একটা ডলার সাইন বসেছে। অর্থাৎ এখন আমি ডি থেকে ও পর্যন্ত এর মধ্যে যতগুলো নাম্বার দিয়ে আমি আছে উপর নিচ করে সবগুলোকে আমি এইটার মধ্যে আমি লক করে দিলাম। অর্থাৎ এর বাইরে কোনো কিছু লিখলে সেটা কিন্তু এখানে অ্যাড হবে না। এটা এনশিওর করার জন্য এইটাকে আমি লক করে দিয়েছি, ডি থেকে ও কলামটাকে লক করেছি, এবং 3 নাম্বারটা রেখেছি, কারণ 3 নাম্বারটা দিলে নিচের দিকে চলে গেলে আমরা তখন অটো যোগ হতে থাকবে এই জন্য। এখন আমি যদি এটাকে এন্টার প্রেস করি, তাহলে আমার টোটাল নাম্বার অফ সেল পিৎজার জন্য পুরো বছর ধরে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত পুরো নাম্বারটা এখানে দেখতে পাবেন। এবার আমি যদি এই কর্নারে ধরি, আস্তে 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 নামিয়ে দিই এই পর্যন্ত, তাহলে আমাকে কিন্তু টোটাল কোথায় কত টাকা পড়ছে সেই অ্যামাউন্টটা আমাকে কিন্তু দেখিয়ে দিচ্ছে। এখন আমরা তাহলে নিচেরটাতে করতে চাই, তো এখানেও আমি সেম কাজটা করব, ইকুয়ালস টু SUM সাম দিয়ে একটা ক্লিক করলাম ট্যাব, অথবা আপনার একদম কিবোর্ডের কিউবের পাশে বাম পাশে যে অংশটা আছে ট্যাব লেখা, সেটা ক্লিক করলে হবে, অথবা ডাবল ক্লিক করলে চলে আসবে। এবার আপনি আপনার কার্সর অথবা আপনার আপ ডাউন লেফট রাইট যেই চিহ্নগুলো আছে কিবোর্ডে, সেখান থেকে আপ অ্যারোটা ক্লিক করে শিফট ধরে আপটা ধরলে এটা আস্তে আস্তে আপনার কিবোর্ড দিয়ে মাউস ছাড়াই এইটুকুকে আপনি সিলেক্ট করতে পারবেন। এরপরে যথারীতি আমি আবার F4 প্রেস করছি 3বার, 1 2 3, দেওয়ার পরে আমি এন্টার দিলে আমাকে এখানে টোটাল সেল কত হচ্ছে এই জানুয়ারি মাসে টোটাল 20টা আইটেমের সেটা কিন্তু দেখিয়ে দিচ্ছে। এবার আমি যেহেতু পার মান্থ ওয়াইজ এবার বের করতে চাচ্ছি, তো এই কার্সরটাকে ধরে একদম শেষ পর্যন্ত নিয়ে গেলে টোটাল সেলটা এখানে দেখিয়ে দিবে। এখন দেখতে পাচ্ছেন যে প্রথমটাতে দেখাচ্ছে এবং পরেরগুলোতে আপনাকে প্রপার নাম্বারটা দেখাচ্ছে না, কারণ এখানে যে পরিমাণ নাম্বার দেখানোর কথা সেই পরিমাণ দেখানোর জন্য যে কলামে বা রোতে যতটুকু জায়গা থাকা উচিত ততটুকু জায়গা নেই। এখন এটাকে আমরা শো করবো কেমন করে, সেক্ষেত্রে আমরা কর্নারটাতে ধরবো একদম A এবং B এর মাঝখানে, 1 এবং B এর মাঝখানে, বা 1 এবং ABCD কলামের মাঝখানে যে অংশটা আছে এখানে ধরবো, B এবং C এর মাঝখানে বা যে কোনো একটা যেখানে লেখা আছে সেটার মাঝখানে যে অংশটা আছে দাগটা, সেখানে ধরে ডাবল ক্লিক করলে আপনাকে কিন্তু টোটাল নাম্বার সহ পুরো অংশটা আপনাকে দেখিয়ে দিবে। আমি একটু এটাকে ছোট করে দিচ্ছি যাতে আপনার দেখার সুবিধার জন্য। পুরো নাম্বারটা সহ কিন্তু আপনার এখানে চলে এসেছে, কোথাও কোনো কিছু বাদ নেই। ঠিক আছে, এরপরে আমরা চলে যাই সাম ইফে। সাম এবং সাম ইফের মধ্যে পার্থক্য হচ্ছে, সামে আপনার কোনো কন্ডিশন থাকে না, কন্ডিশনটা খালি একটাই কন্ডিশন, সেটা হচ্ছে আপনি যোগ করেন, বাট এটা কমপ্লেক্স কন্ডিশন কম। বাট এইখানে সাম ইফে হচ্ছে আপনাকে যোগ করতে হবে সাথে একটা কিন্তু দিয়ে। অর্থাৎ আমি আপনাকে বাংলা যদি একটু সহজে বলার চেষ্টা করি, আমাদের এখানে বের করতে চাচ্ছি আমি টোটাল যতগুলো আইটেম ফুড নেম দেওয়া আছে, যেগুলো অনেকগুলো ফুড নেমের মধ্যে পিৎজা টোটাল কতগুলো সেল হয়েছে এটা আমি বের করতে চাই। সেই ক্ষেত্রে যখন এরকম একটা কন্ডিশন চলে আসবে তখন এখানে আমি সাম ইফ ব্যবহার করব।
সো এখানে দেখবেন পিৎজা এখানে এক জায়গায় 944 বার 944 সেল হয়েছে। আবার আরেকটু নিচে যদি আমরা যেতে থাকি 27 নাম্বার দেবে পিৎজা আবার 2874 পর্যন্ত সেল হয়েছে। তো অর্থাৎ আমাকে যদি এখানে পিৎজা যদি থাকে, পিৎজার টোটাল সেল এখানে নিচে আরও কয়েক জায়গাতে আছে। তো এটাকে আমরা যদি বের করতে চাই সেক্ষেত্রে আমাকে প্রথমে এখানে পিৎজাটা দিতে হবে, পিৎজা লিখে এরপরে আমি সাম ইফ কলামটা ফর্মুলাটা ইউজ করব। এবং এখানে আরেকটি মজার জিনিস আমরা শিখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে ড্রপ ডাউন মেনু বলে একটা জিনিস আছে। যদি আমি চাই এখানে ড্রপ ডাউন মেনু করে স্পেসিফিক একটার জন্য না, সবগুলোর জন্য কোনটা কতটা সেল হচ্ছে সেটা বের করতে চাই, কিন্তু আমি একবারে না একটা করে দেখতে চাই, সেক্ষেত্রে আমি ড্রপ ডাউন মেনুটা ব্যবহার করব। ড্রপ ডাউন মেনুটা কীভাবে ব্যবহার করব? ড্রপ ডাউন মেনুর জন্য আমি ফুড নেমে এখানে ক্লিক করব, করার পরে আমি এখান থেকে ডাটা অপশনে যাব। ডাটাতে গিয়ে আপনি দেখবেন ডেটা ভ্যালিডেশন বলে একটা অপশন আছে। এখান থেকে বলা হয়েছে পিক ফ্রম আ লিস্ট অফ রুলস টু লিমিট দ্য টাইপ অফ ডেটা দ্যাট ক্যান বি এন্টার্ড ইন আ সেল। ফর এক্সাম্পল, you can provide a list of values like 1, 2 and 3 or only allow numbers greater than 1000 as valid entries. তো অর্থাৎ আপনি যদি এটা ডাটা ভ্যালিডেশনটা এরকম এটাকেই বোঝায় যে আপনি খালি দেখছেন স্পেসিফিক একটা জিনিসের 1000-এর উপরে কতগুলো আছে। বা ধরেন আমি এখানে যদি পিৎজাই দিই, পিৎজার জন্য খালি পিৎজা দিয়েই আপনার এখানে টোটাল সেলসের ডান দিকে যে অংশটা আসবে সেটাকে আমরা বের করে দেখাতে পারবো। তো আমি ডেটা ভ্যালিডেশনে গেলাম, ক্লিক করলাম, ডেটা ভ্যালিডেশন অপশন যেটা সেখানে ক্লিক করলাম, করার পরে এখানে আমাকে কী চাইতে ডেটা ভ্যালিডেশন করতে লিস্ট, কারণ আমি অনেকগুলো লিস্ট ওয়াইজ আমি নামগুলো দেখতে চাচ্ছি। সো এখানে ক্লিক করে আমি যদি লিস্ট দিই, দেওয়ার পরে এখানে জিজ্ঞেস করবে সোর্স বলতে আমি কোন জায়গা থেকে স্পেসিফিক্যালি কোন জায়গা থেকে ও এক্সেল এই নামগুলো নিবে সেটাকে আমরা সিলেক্ট করে দেবো। এর জন্য এখানে ক্লিক করতে পারেন অথবা এখানে ক্লিক করতে পারি। এখানে যদি আমরা ক্লিক করি, করার পরে আমি যেহেতু ফুড নেম থেকে নিব, এখানে একটা সিলেক্ট করব, করে আপনার কিবোর্ড থেকে বাম দিকের কর্নারে শিফট এবং কন্ট্রোল একসাথে ধরে আপনার ডান দিকে যে কার্সারটা আছে উপর নিচ করার, নিচের কার্সারটা যদি দেন তাহলে একদম শেষ পর্যন্ত যতগুলো আছে সবগুলোকেও সিলেক্ট করে নেবে। নেওয়ার পরে এবার যদি আপনি একটা ইন্টার প্রেস করেন তখন আপনাকে এখানে পুরোটুকুকে দেখাবে এবং দেখবেন এখানে বি এর আগে $সাইন, 6 এর আগে $সাইন। সো এইভাবে অর্থাৎ সে শুধুমাত্র স্পেসিফিক্যালি এই বি কলামের 6 থেকে বি কলামে 294 পর্যন্ত যতগুলো রোতে যতগুলো আছে সেখান থেকে ও আইডেন্টিক্যাল, ডুপ্লিকেট বাদ দিয়ে আইডেন্টিক্যাল ইনফরমেশনগুলোকে অর্থাৎ ফুডের নামগুলোকে আপনাকে ড্রপডাউন মেনুতে দেখাবে। এর জন্য এরপরে যদি আপনি এখানে ওকেতে প্রেস করেন অথবা ইন্টার দেন তাহলে আপনি দেখতে পারবেন একদম উপরে যাওয়ার একটা ইজি ট্রিক হচ্ছে, আপনি এখানে ধরে কন্ট্রোল দিয়ে ব্যাকস্পেস কন্ট্রোল দিয়ে উপরে যাবেন, কন্ট্রোল দিয়ে উপরের অংশটা যদি ক্লিক করেন তাহলে একদম প্রথম জায়গায় চলে যাবে। ঠিক আছে, কন্ট্রোল দিয়ে অ্যারোর উপরটা ধরলে এরপরে আপনি এখানে দেখবেন ক্লিক করলে ব্ল্যাঙ্ক। এখন এই জায়গায় একটা অ্যারোর মতো আছে, ড্রপ ডাউন লিস্টের মতো, এখানে ক্লিক করলে দেখবেন সকলগুলোর একটা নাম, এখানে প্রত্যেকটা আইটেমের নাম কিন্তু চলে এসেছে। তো আমি যদি এখন পিৎজা দিলাম, পিৎজা দেওয়ার পরে এখন আমি দেখতে চাই কাউন্ট ইফ সাম ইফ করে যে টোটাল কতগুলো সেল হয়েছে। এটা দেখার জন্য এখন আমি এখানে লিখব ইকুয়ালস টু SUM ইফ সাম ইফ দিয়ে আইদার আপনি ডাবল ক্লিক করবেন অথবা কিবোর্ড থেকে ট্যাবটা সিলেক্ট করবেন, করে রেঞ্জ সিলেক্ট করবেন। রেঞ্জ কোত্থেকে করছেন, আমি সিলেক্ট করছি এই যে পিৎজা থেকে কন্ট্রোল শিফট কন্ট্রোল ধরে নিচে যাবেন, নিচের অ্যারোটা ক্লিক করলে নিচে চলে যাবে, যাওয়ার পরে কন্ট্রোল ধরে ব্যাক স্পেস দিবেন তাহলে আবার আগের জায়গায় চলে যাবে। এখানে গিয়ে একবার F4 দিবেন, সকলগুলো আমি লক করে দিলাম, দেওয়ার পরে কমা দিলাম, দেওয়ার পরে আমি ক্রাইটেরিয়া অর্থাৎ আমি এখান থেকে এই লিস্ট থেকে কোন জিনিসটা আমি ক্রাইটেরিয়াকে ধরে আমি চেক করতে চাচ্ছি সেটাকে আমি সিলেক্ট করব। সেটা হচ্ছে আমি এই B3 কলামে যে লেখাটা আসবে সেটাকে আমি সিলেক্ট করতে চাই। এখানে একবার F4 দিব, দেওয়ার পরে আমি
কোন কোন জায়গা থেকে সামের রেঞ্জটা নিচ্ছি সেটাকে আমি সিলেক্ট করবো, কমা দিব। দেওয়ার পরে আমি এখানে সেলসের এখানে গেলাম, যাওয়ার পরে শিফট এবং কন্ট্রোল ধরে নিচে গেলাম। যাওয়ার পরে আমি যখন এন্টার প্রেস করব তখন দেখবেন উপরে গেলেই একটু উপরে একবার উঠালে দিলে মাউস দিয়ে যেখানে পিৎজার জন্য টোটাল কতগুলো সেল হয়েছে পিৎজাটা সেটা আপনাকে দেখাবে। ফান ফ্যাক্ট, এখন এখানে যদি আপনি ফ্রাইড চিকেন কতগুলো বিক্রি করা হয়েছে এটা যদি দেখতে চান টোটাল সেলস, ক্লিক করলে এখানে কিন্তু সে আপনাকে দেখিয়ে দিবে কত টাকা সেল হয়েছে বা কতটুকু সেল হয়েছে, এই বেসড অন এখানে যে সেল অ্যামাউন্টটা দেওয়া আছে। আর একটু দেখতে যদি চান, সালাদ বোল যদি দেখতে চান কত টাকা হয়েছে সেটাও কিন্তু দেখিয়ে দিচ্ছে। এরপরে আমরা চলে যাচ্ছি সাম ইফসে। সাম ইফসটা হচ্ছে একের অধিক কন্ডিশন, এর জন্য একটা এস অ্যাড হয়ে গিয়েছে। অর্থাৎ আপনি যদি এখন বের করতে চাই একটা এরিয়াতে, ঢাকা এরিয়াতে পিৎজা টোটাল কতটুকু সেল হয়েছে সেইটা যদি আমি বের করতে চাই, অর্থাৎ দুটা কন্ডিশন দিয়ে যদি আমি বের করতে চাই, সেক্ষেত্রে আপনাকে ব্যবহার করতে হবে সাম ইফ। সাম ইফসে আমরা কথা না বাড়িয়ে কাজ শুরু করে দিতে পারি। তো আমি এখানে প্রথমেই যেটা করব, আগের বারের মতো করে আমি এখানে ফুডস নেমগুলোকে আলাদা আলাদা করে না লিখে ড্রপডাউন মেনুতে কনসোলিডেট করে আমরা এই নামটা নিয়ে আসবো। সো আমি এখানে আসলাম, ডেটাতে গিয়ে কনসোলিডেটে ক্লিক করলাম, করার পরে এখানে গিয়ে আমি সিলেক্ট করতে চাচ্ছি কি লিস্ট। সো ডাটা ভ্যালিডেশনে ক্লিক করব, করার পরে এখানে আমি দেখতে চাই লিস্ট করে ক্লিক করে আমি যদি এখানে সোর্সে ক্লিক করে এই জায়গায় চলে আসি, কন্ট্রোল শিফট দিয়ে জিনিস পর্যন্ত যে এন্টার দিই, তাহলে কিন্তু আমাকে এখানে কন্ট্রোল দিয়ে উপরে চলে গেলাম, গিয়ে এখানে কিন্তু আমাকে লিস্ট অফ ফুডসের নাম দেখাবে। এবার আমি যেটা করব এরিয়াতে যাচ্ছি, এরিয়াতে গিয়ে ডেটা ভ্যালিডেশনে ক্লিক করলাম, করার পরে ডেটা ভ্যালিডেশন অপশনে গেলাম, যাওয়ার পরে সেটিংসে লেখা আছে এনি ভ্যালুর জায়গায় আমি লিস্ট সিলেক্ট করলাম, সোর্সটাকে নেওয়ার জন্য এখানে ক্লিক করলাম, করে কন্ট্রোল শিফট ধরে নিচ পর্যন্ত ধরলাম, ধরে এন্টার দিলাম, আবার এন্টার দিলাম, কন্ট্রোল আপ দিলে শেষ উপরে চলে আসলাম, এসে কিন্তু এখানে আমি দেখতে পাবো টোটাল আমার নাম্বার অফ এরিয়া। এখন যেটা আমরা করব যে পিৎজা ঢাকাতে কতটুকু সেল হয়েছে এইটা আমি বের করতে চাচ্ছি। এবার যেহেতু দুইটা কন্ডিশন, তাই সাম ইফস কন্ডিশনটা আমরা ফর্মুলাটা এখানে ব্যবহার করছি। সো যেটা হবে প্রথমে ইকুয়ালস টু SUMIFS সাম ইফস দিয়ে আমি ট্যাব দিলাম। দেওয়ার পরে এখানকার একটা মজার জিনিস হচ্ছে, প্রথমে সাম ইফের ক্ষেত্রে সাম রেঞ্জ, অর্থাৎ যে জায়গা থেকে আপনি আপনার ভ্যালুটা বের করবেন সেটাকে সবার লাস্টে দেওয়া লাগতো। সাম ইফসের ক্ষেত্রে সাম রেঞ্জ, অর্থাৎ যেখান থেকে আপনি ভ্যালুটা পাবেন সেটাকে সবার প্রথমেই সিলেক্ট করে দিতে হয়। তো আমরা সেটা যেটা করছি, এখান থেকে সেল থেকে কন্ট্রোল শিফট ধরে নিচে ধরলাম, ধরার পরে একবার F4 দিলাম, দিলে আপনার এই পুরো অংশটা ব্লক হয়ে গেল। এরপরে আমি একটা কমা দিলাম, ক্রাইটেরিয়া রেঞ্জ এবার আমি সিলেক্ট করে দিব, অর্থাৎ এই সেলসটা কিসের এগেনস্টে বের করতে চাই, আমি এই ফুড নেমে এই যে এখানে যতগুলো ফুড আছে সেখান থেকে আমি বের করতে চাই। আমি এখানে আসলাম, কন্ট্রোল শিফট ধরলাম, নিচের অংশটা দিলাম, দেওয়ার পরে এবার আমি একবার F4 দিলাম, এরপরে কমা দিলাম, দেওয়ার পরে আমি ফুড নেমটা সিলেক্ট করে দিলাম। এরপরে সেকেন্ড ক্রাইটেরিয়াটা করব। সেকেন্ড ক্রাইটেরিয়া কমা দেওয়ার আগে আমরা একবার F4 দিয়ে দিচ্ছি, দিয়ে এবার কমাটা দিয়ে শেষ করলাম, প্রথম ক্রাইটেরিয়াটা শেষ করলাম। এবার দ্বিতীয় ক্রাইটেরিয়াটা কী চাই, আমি চাই এরিয়া ওয়াইজের ক্ষেত্রে আমি এখন আবার রেঞ্জটা সিলেক্ট করছি, কন্ট্রোল শিফট ধরে নিচ পর্যন্ত নিয়ে নিলাম। নেয়াতে যেটা হলো, আমি আমার কোন এলাকা সেটা আমি সিলেক্ট করে একবার F4 দিলাম, কমা দিলাম, দেওয়ার পরে এখান থেকে কার সাথে মেলাবো সেটাকে আমি সিলেক্ট করে F4 দিলাম। দেওয়ার পরে আমি যখন এন্টার প্রেস করব তখন কিন্তু আমাকে পিৎজা ঢাকা শহরে কতটুকু বের হয়েছে সেটাকে আমি দেখতে পাবো।
মজার বিষয়, এখান থেকে এখন ক্লিক করলে আমি যদি ময়মনসিংহে কতটুকু সেল হয়েছে সেটা দেখতে চাই, সেটাও কিন্তু আমাকে দেখিয়ে দিবে। খালি পিৎজা কেন, আপনি যদি অন্য কিছুও চান, চিকেন নাগেটস কতগুলো বের হয়েছে সেটাও কিন্তু আপনাকে দেখিয়ে দিচ্ছে। এরপরে আমরা চলে যাচ্ছি এভারেজে। এভারেজ বলতে বোঝায় টোটাল 12 মাস এখানে দেখানো আছে, সেখান থেকে টোটাল কতটুকু সেল হয়েছে আমার, সেটার এভারেজ, আমি এভারেজ সেল কত সেটা যদি আমি বের করতে চাই সেটাকে আমি বের করব ফর্মুলার মাধ্যমে। তো আমি প্রথমে যেটা করব, ইকুয়ালস টু দিব, এভারেজ দিয়ে একটা ক্লিক করলাম। করার পরে আমি যখন এখান থেকে শেষ পর্যন্ত ধরবো এবং এন্টার দেব, তখন কিন্তু আমাকে এভারেজ ভ্যালুটা আমাকে দেখিয়ে দিবে। ঠিক আছে, এখান থেকে ও অটোমেটিক্যালি নাম্বার অফ 12টা ছিল, এখানে 12 দিয়ে ভাগ করে সে আমাকে কিন্তু দেখাচ্ছে, আপনাকে আলাদা করে কিছু করা লাগছে না। এবং এখানে আপনি চাইলে আমরা F4 দিতে পারি ব্লক করে দেওয়ার জন্য, আর না চাইলে এফে দিলেও চলবে, কোনো সমস্যা হবে না। এখন আমি এটাকে ছাড়াই করছি, ডলার সাইন ছাড়া, এবং এটাকে ধরে নিচ পর্যন্ত টেনে দিলাম। তাহলে প্রতি মাস প্রতিটা আইটেম ওয়াইজ প্রতি বছরে কার কত এভারেজ সেল হচ্ছে সেটা কিন্তু এখানে চলে এসেছে। এবার আমরা যদি এখানে মান্থ ওয়াইজ যদি চাই, সো সেম কেস AVE এভারেজ যদি আমি দিয়ে ক্লিক করে পছন্দ সিলেক্ট করে ক্লিক করি এবং পুরো মাসেরটা যদি ধরে দিই, ব্র্যাকেট শেষ করলাম, এন্টার দিলাম, সেক্ষেত্রে কিন্তু আপনাকে দেখিয়ে দিবে এভারেজ সেল কত হয়েছে। আমরা এটাকে একটু জুম করে দিচ্ছি বোঝার জন্য। এই জায়গাটাতে আমি আবার দিচ্ছি ইকুয়ালস টু AV এভারেজ দিয়ে এই অংশটা পুরোটুকুকে ধরলাম, ধরলে আমাকে টোটাল এভারেজটা দেখিয়ে দিচ্ছে। এইভাবে যদি আমি এখান থেকে কর্নারটাকে ধরে ডান দিক পর্যন্ত টেনে নিয়ে যাই, তাহলে আমার প্রতি মাসে মাসে কত টাকার এভারেজ সেল হচ্ছে সেটা কিন্তু দেখিয়ে দিবে এখানে। এর পরের অংশে চলে যাচ্ছি আমরা। এবার চাচ্ছি আমরা এভারেজ সেল আইটেম ওয়াইজ, এভারেজ ইফ একটার ক্ষেত্রে, সাম ইফস যেরকম সেরকম এভারেজ ইফস। ঠিক আছে, প্রথমে আমরা এভারেজ ইফে যাচ্ছি। তো প্রথমে যেটা করব, ডেটা ভ্যালিডেশনে যাব, ডেটা ভ্যালিড করে দিব, এখানে আমরা লিস্ট সিলেক্ট করে দিব, করার পরে সোর্সটা সিলেক্ট করে দিব, কন্ট্রোল শিফট ধরে নিচে চলে গেলাম, যাওয়ার পরে একটা ওটা দিলাম, সেক্ষেত্রে আপনাকে এখানে টোটাল লিস্টটা চলে আসবে। কন্ট্রোল দিয়ে আপ দিলে একদম প্রথমের দিকে চলে আসবে কাছাকাছি জায়গাতে, এবং এখানে আপনি দেখতে পারবেন যে এভারেজ সেলে ফুড নেমটা চলে আসছে। এবার আমি এখানে দিব AVE এভারেজ ইফ দিয়ে ক্লিক করলাম। সো আমাকে প্রথমে কিন্তু দেখেন রেঞ্জ দেখিয়ে দিচ্ছে, ক্রাইটেরিয়া এভারেজ রেঞ্জ। সো আমাকে কিন্তু সাহায্য করে দিচ্ছে, প্রথমে দেখা দিতে হচ্ছে রেঞ্জ কোনটা থেকে নিচ্ছি। সো আমি এখান থেকে কন্ট্রোল শিফট ধরে নিচ পর্যন্ত নিলাম, কমা দিলাম, দিয়ে আমি এটা কন্ট্রোল দিয়ে ব্যাকস্পেস দিলে আগের জায়গায় চলে আসবে। আসার পরে এই জায়গাটা ক্লিক করব, করার পরে কমা দিব, দেওয়ার পরে আমি যখন এভারেজ সেলসের এখানে ক্লিক করব, কন্ট্রোল শিফট দিয়ে নিচ পর্যন্ত নিব, নিয়ে যখন এন্টার দেবো তখন কিন্তু আমাকে এখানে দেখাবে। মজার বিষয় হচ্ছে যে এখানে কেন আমাকে এইরকম দেখাচ্ছে, কারণ এই জায়গাটাতে আমার ব্ল্যাঙ্ক আছে বলে। এখন এই জায়গাটা ধরে যদি আমি পিৎজা দিয়ে দিই, তখন কিন্তু আমাকে পিৎজার এভারেজ সেল কত সেটা আমাকে দেখিয়ে দিবে। দেখেছেন? সো ভয় পাওয়ার কিছু নেই। এরপরের অংশ চলে যাচ্ছি এভারেজ ইফস। এভারেজ ইফসটা হচ্ছে সাম ইফসের মতোই এভারেজ বের করবো, বাট উইথ টু কন্ডিশনস কী আছে এখানে? পিৎজা একটা এরিয়াতে এভারেজ কত সেল হচ্ছে সেটা যদি আমি বের করতে চাই, সেক্ষেত্রে আমরা এখানে করবো। সো আগের মতো করে ডেটা ভ্যালিডেশনে চলে যাব, ডেটা ভ্যালিডেশন করব, এখানে লিস্ট সিলেক্ট করব, লিস্ট সিলেক্ট করার পরে সোর্সটা সিলেক্ট করে দিব, উপর থেকে নিচ পর্যন্ত ধরে একটা এন্টার দেবো। সো আমার এখানে এভারেজে চলে আসলো। কনফিউশন দূর করার জন্য আমি আগেই পিৎজাটা বের করে রাখছি। এবার আমি এখানকার ডেটা ভ্যালিডেশনে আবার যাব, কারণ এরিয়াটা আমার ডেটা ভ্যালিডেট করতে হবে। এখানে আমি লিস্ট সিলেক্ট করে দিলাম, সোর্স সিলেক্ট করে দিচ্ছি, কন্ট্রোল শিফট ধরে নিচ পর্যন্ত ধরলাম, ধরে আমাকে সো এরিয়াও চলে আসলো। এবার এরিয়াটাকে আমি একটা সিলেক্ট করে দিচ্ছি ঢাকা। এবার এটার জন্য আমি এভারেজ ইফস দিয়ে ঢাকাতে পিৎজা কতগুলো সেল হয়েছে এভারেজে সেটা আমি বের করে দিচ্ছি। ইকুয়ালস টু এভারেজ ইফ, এখান থেকে আপনি যদি এই যে এভারেজ ইফস যদি আমি ডাবল ক্লিক করি চলে আসলো। প্রথমেই দিচ্ছে এভারেজ রেঞ্জ ক্রাইটেরিয়া 1, ক্রাইটেরিয়া 2।
তো আমরা যেটা করছি এখন এভারেজ রেঞ্জটাকে সিলেক্ট করে দিচ্ছি। আমরা এখান থেকে চাই ক্রাইটেরিয়া রেঞ্জ এবার 1 সিলেক্ট করতে হবে, কারণ প্রথম ক্রাইটেরিয়া রেঞ্জ আমরা কি চাই, যে আমরা চাই ক্রাইটেরিয়া রেঞ্জ এইখান থেকে, এই হচ্ছে রেঞ্জ, এখান থেকে পিৎজা বা এখানে যে নামটা যেটার নাম লেখা থাকবে সেটা কতটা আছে সেটা বের করতে। এবং দ্বিতীয় অংশে আমরা চাই এরিয়া, এই এখানে যে কটা এরিয়া আছে সেখান থেকে আমি যে স্পেসিফাইড এরিয়ার কথা বলছি সেই এরিয়াতে আমার কতটুকু সেল হচ্ছে, দিয়ে আমি যখন এন্টার প্রেস করব তখন কিন্তু আমার পিৎজাতে এভারেজ ঢাকাতে কত সেল হচ্ছে সেটা কিন্তু আমি দেখতে পারবো। এখন আমি যদি ঢাকা বাদ দিয়ে আমি অন্য কোথাও চাই, চিটাগং যদি চাই, চিটাগংয়ে কত টাকা আমার এভারেজ সেল হচ্ছে পিৎজা সেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। সেম গোজ টু পিৎজার বদলে যদি আমি ফ্রাইড চিকেনে যাই কত এভারেজ সেল হচ্ছে সেটা দেখতে, স্টিয়ার ফ্রাইডে যদি যাই সেক্ষেত্রেও আমি দেখতে পারবো। এবার আমরা চলে যাচ্ছি কাউন্ট এবং কাউন্টার। কাউন্ট হচ্ছে আপনাকে এখানে নাম্বার অফ কতগুলো নাম কাউন্ট সিরিয়ালের মতো করে টোটাল লাগবে না, কতগুলো আপনাকে রো আছে সেটা কিন্তু কাউন্ট করে দেবে। কাউন্টারটা হচ্ছে অনেকে কাউন্ট এ বলে, এবার কেউ কেউ কাউন্টার বলে। কাউন্টার হচ্ছে টেক্সট নাম্বারটাকে ও কাউন্ট করে বলে এই ফিল্ডে টেক্সট নাম্বার আছে এবং এই ফিল্ডে নাম্বার আছে। সো এইখানে কতগুলো রোতে আপনার এরকম টেক্সট আছে সেটা আমি কাউন্ট করার জন্য কাউন্টার ফর্মুলাটা ইউজ করতে হবে। এবং এখানে নাম্বার অফ যখন নাম্বার আছে এই কতগুলো রোতে এরকম নাম্বার আছে সেটা করার জন্য আমি কাউন্ট ইউজ করতে হবে। সো আমি যেটা করছি প্রথমে কাউন্ট ইউজ করছি, ইকুয়ালস টু দিয়ে COUNT কাউন্ট দিলে এবং তারপরে এই জায়গা থেকে কন্ট্রোল শিফট ধরে শেষ পর্যন্ত ধরে এন্টার দিলে আমাকে টোটাল নাম্বার অফ রোসে কতগুলো আমার আছে সেটা কিন্তু দেখিয়ে দিচ্ছে। এখন আমি যখন এখানে দেখতে চাই, এখন আমি টেক্সটওয়ালা রোগুলোকে আমি যদি এখন কাউন্ট করতে চাই সেক্ষেত্রে আমি কাউন্ট দিয়ে ক্লিক করব, ডাবল ট্যাপ দিব, দেওয়ার পরে আমি যখন কন্ট্রোল শিফট ধরে নিচের অংশটা ধরবো, ধরে এন্টার দেব, তখন কিন্তু আমার টোটাল নাম্বার দেখাচ্ছে। প্রতিটা ক্ষেত্রেই কিন্তু আমি প্রথম সবুজ অংশটা বাদ দিয়ে, যেটা হেডিং সেটাকে বাদ দিয়ে পরের থেকে কিন্তু শুরু করছি। এর পরের অংশে চলে যাই আমরা কাউন্ট ইফ। কাউন্ট ইফটা হচ্ছে আপনি কাউন্টার পর কাউন্ট ইফ হচ্ছে আপনাকে একটা কন্ডিশন দিয়ে, ইফ মানে হচ্ছে কোথাও কন্ডিশন দিয়ে আপনি একটা জিনিস, আপনি একটা কন্ডিশন দিয়ে কাউন্টটা বের করছেন। তো আমি এখানে মনে করেন এখানে একজনের নাম দেওয়া আছে, 30 দিনের মধ্যে কতদিন প্রেজেন্ট ছিলেন, কতদিন লিভে ছিলেন এবং কতদিন অ্যাবসেন্ট ছিলেন সেটা যদি আমি বের করতে চাই সেক্ষেত্রে আমাকে কাউন্ট ইফ অপশনটা দিতে হবে। আপনি একটু ভালো মতো খেয়াল করলে দেখতে পাবেন, ইকুয়ালস টু দিয়ে COUNT কাউন্ট ইফ দিলাম, দেওয়ার পরে আমি যখন ক্লিক করব সে আমাকে রেঞ্জটা দিয়ে দিচ্ছে। তার মানে আমি কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত আমি করতে চাই। স্যার প্রথম থেকে কন্ট্রোল শিফট ধরে ডান দিকে যখন দিব তখনও আমাকে যেখানে আমি ফর্মুলা বসাই তার আগের রো পর্যন্ত যতটুকু ভর আছে, যতটুকুতে কোনো কিছু লেখা আছে সেইটুকুতে সে আমাকে সিলেক্ট করে দেবে। এখন আমি কমা দিব, যেহেতু এখানে কোনো নাম্বার নেই, এখানে আছে হচ্ছে আপনার বিভিন্ন ক্যারেক্টার A to Z এর মতো PLA, এবং এইটাকে কাউন্ট করার জন্য আমাদেরকে এক্সেলকে আমরা চিনিয়ে দিয়ে এটাকে কোটেশনে ডাবল কোটেশনের ভিতরে, অর্থাৎ আমি ডাবল কোটেশন দিয়ে পি দিয়ে ডাবল কোটেশন শেষ করলে এন্টার দিলে সে আমাকে এখানে টোটাল নাম্বার অফ পি কতগুলো আছে সেটা আমাকে সিলেক্ট করে দিবে। এখন আমাকে এখানে ট্রিক্স কি, এখানে 3টা জিনিস আছে, রাইট? প্রতিটা ক্ষেত্রে কিন্তু আমার এই অংশটুকু 1 থেকে 30, এই অংশটুকু আমার ফিক্সড, এবং এইটাকে আমি যদি ফিক্স করতে চাই কলামগুলোকে, রোগুলোকে না, আমি এইটাকে F4 একবার 2বার 3বার দিব, দিলে ও কিন্তু প্রতিটা ক্ষেত্রে আপনাকে দেখিয়ে দিবে যে এটার ক্ষেত্রে কতটুকু আসছে। এবার আমি এন্টার দিচ্ছি। এবার যেটা কেন করলাম, এটাকে কপি করে পাশে যদি আমি পেস্ট করে দিই এবং সে এইখানে কোনো রকম ফর্মুলাতে কোনো চেঞ্জ ছাড়াই কিন্তু সে এখানে যেরকম C3 থেকে AF3 পর্যন্ত নিয়েছিল, এখানেও আপনি দেখবেন C3 থেকে AF3 পর্যন্ত নিয়েছে। এখন আমার কাজ কি,
আমি এখানে টোটাল কতগুলো সেটা বের করতে হবে। সেক্ষেত্রে আমাকে কী করতে হবে, খালি এই জায়গাটাতে আমি যদি লিখে দিই তখন সে আমাকে টোটাল কতগুলো আছে সেটা দেখিয়ে দিবে। এরপরে এটাকে কপি করে আমি যদি পাশেরটাতে যাই, যে যদি এর জায়গায় আমি যখন লিখে দিব ব্যাকস্পেস দিয়ে কেটে, তখন আমাকে নাম্বার অফ দেখিয়ে দিবে। আচ্ছা, এখন যদি আমি এটাকে এরকম ডলার সাইন ছাড়া করতাম, পরের অংশটাতে আমি তাহলে করে দেখি এখানে প্রবলেমটা কী হতো। ইকুয়ালস টু দিয়ে কাউন্ট ইফ দিলাম, দেওয়ার পরে আমি প্রথম জায়গা থেকে কন্ট্রোল শিফট ধরে শেষ পর্যন্ত নিলাম। নেওয়ার পরে আমি এখানে পি ক্লিক করলাম, পি দিয়ে কমা যে শেষ করলাম, এন্টার দিলাম। এখানে 29 জন দেখাচ্ছে। সিম্পলি যদি এটাকে কপি করে পেস্ট করে দিই, এখানে কিন্তু দেখাচ্ছে টোটাল অ্যাবসেন্ট 28 জন, কিন্তু এখানে টোটাল পি দেখাচ্ছে, কারণ আমার যেহেতু এখানে পি লেখা আছে, সো এখানে কিন্তু দেখাচ্ছে আপনার একটা কম। কেন কম দেখাচ্ছে? এবার যদি একটু চেক করে দেখি, চেক করলে দেখবেন যেহেতু আমরা এখানে কোনো ডলার সাইন দিই নাই, আমি এটাকে যখন ডান দিকে নিয়ে যাচ্ছি, সে অটোমেটিক্যালি 30 জন এই অংশটুকুকে সে একটা পিছিয়ে দিচ্ছে। আমি যদি এটা ডলার সাইন দিয়ে দিতাম তাহলে ও এই কাজটা করতো না, ও স্পেসিফিক্যালি এই অংশের মধ্যেই থাকতো এবং এখানে আপনাকে অংশটাই দেখাতো। এটাই হচ্ছে আমার ডলার সাইন ছাড়া এবং ডলার সাইন সহ সুবিধা এবং অসুবিধা। ঠিক আছে, এখন আমি যেটা করব, যেহেতু আমার উপরে আমি ফর্মুলাটা প্রপারলি দিয়ে দিয়েছি, এখান থেকে ধরে কর্নারটা ধরে ডাবল ক্লিক করলে আপনার প্রতিটা জিনিসে দিয়ে দিন। এখন যদি আপনি একটা চেক করতে চান, একটা পি যদি কমিয়ে একটা অ্যাবসেন্ট বাড়িয়ে দেন, তাহলে কিন্তু দেখেন আপনার এখানে টোটাল একটা পি কমে যাচ্ছে। এরপরে আমরা যেটাতে যাব, একটু বড় করে দিচ্ছি, কাউন্ট ইফসে আমি জানতে চাচ্ছি যে এখানে আমার পিৎজা কতগুলা স্পেসিফিক দুইটা মানে মোর দেন ওয়ান কন্ডিশন আছে। যখন দেয়ার ইজ মোর দেন ওয়ান কন্ডিশন, তখনই আপনার এই ইফস একটা অ্যাড হয়ে যাবে। তো প্রথমে যেটা আমি করছি, এখানে আমি ডেটাতে গেলাম, ডেটা ভ্যালিডেশনে গেলাম, ডেটা ভ্যালিডেশন করলাম, এখান থেকে লিস্ট সিলেক্ট করলাম, সোর্স সিলেক্ট করে দিচ্ছি, ফুলস নেম দিয়ে এন্টার দিলাম। দিলে আমার এখানে কন্ট্রোল দিয়ে আপ দিলে এখানে ফুলস নেমে আপনি যখন ক্লিক করবেন, করলে এখানে আপনি ফুলস নেমটা পেয়ে যাবেন। এবার আমি যদি এখানে এরিয়াটাকেও আমি সেম ওয়েতে ডেটা ভ্যালিডেশন করে করবো, ডেটা ভ্যালিডেশনে ক্লিক করলাম, করার পরে আমি এখান থেকে লিস্ট অপশনটা ক্লিক করলাম, সোর্স সিলেক্ট করে দিচ্ছি, ঢাকা থেকে শেষ পর্যন্ত কন্ট্রোল শিফট ধরে এন্টার দিলে এখানে আপনার ডেটা কিন্তু চলে আসছে। যেহেতু কোনো ডেটা এখন দেখাচ্ছে না, ক্লিক করলে ডেটাটা দেখাবে। এবার আমি কাউন্ট ইফস করবো, ইকুয়ালস টু দিয়ে COUNT কাউন্ট ইফস দিলাম। দেওয়ার পরে সে প্রথমেই রেঞ্জ যেটা ক্রাইটেরিয়া রেঞ্জ, অর্থাৎ এখানে কিন্তু ক্রাইটেরিয়া রেঞ্জ আছে, কাউন্ট চেয়েছে, তাই না? ক্রাইটেরিয়া রেঞ্জ হচ্ছে প্রথমে আমি দেখাতে চাই পিৎজা থেকে কন্ট্রোল শিফটের নিচ পর্যন্ত এইটা। এখানে আমি একটা F4 দিয়ে দিলাম, অর্থাৎ আমি এটাকে ব্লক করে দিচ্ছি, কমা করে দিলাম, ব্লক এবং লক করে দিচ্ছি। এরপরে আমি এখানে দিলাম, এখানে একবার F4 দিলাম, অর্থাৎ এইটাকেও আমি লক করে দিচ্ছি। ক্রাইটেরিয়া রেঞ্জ, ক্রাইটেরিয়া এবং ক্রাইটেরিয়া 1 শেষ। এবার আমরা ক্রাইটেরিয়া 2 এবং ক্রাইটেরিয়া রেঞ্জ 2 এবং ক্রাইটেরিয়া 2টা সিলেক্ট করব। ক্রাইটেরিয়া রেঞ্জ 2 হচ্ছে এরিয়াটাকে করলাম, F4 দিলাম, দিয়ে আমি লক করে দিলাম, কমা দিয়ে আমি রেঞ্জ সিলেক্ট করার পরে কিসের সাথে করবো সেটাকে সিলেক্ট করে একবার F4 দিলাম, অর্থাৎ এরিয়াটাকে লক করে দিলাম, শেষ করলাম, করে এন্টার দিলাম। অর্থাৎ সে কিন্তু আমাকে দেখাচ্ছে টোটাল পিৎজা ঢাকাতে কতবার লেখা আছে সেটা আমাকে দেখাচ্ছে, নাম্বার অফ 2। এবং এটাকে যদি আপনি রংপুর করে দেন, রংপুরে কত দেখাচ্ছে সেটাও কিন্তু আমাকে দেখিয়ে দিবে। এবং এখানে যদি আমি চেঞ্জ করে বার্গার্স দিই, কতটুকু ফ্রাইড চিকেন কতগুলা রংপুরে আছে, এটা কিন্তু আমাকে দেখিয়ে দিচ্ছে। ঠিক আছে, আমাকে চেক করি কোথাও কোনো ভুল করছি কিনা, কেমন করে দেখবো। এখানে আমরা একটা ফিল্টার দিই, ভুল করলে আবার ঠিক করে ফেলতে পারবো, এর জন্য ঠিক করতে চাচ্ছি। ধরলাম ফ্রাইড চিকেন,
একটা ইজি ধরি, প্রথমেই ধরলাম আমাদের এখানে ছিল পিৎজা বার্গার্স রংপুর, তো আমি বার্গার্স ধরলাম এবং এখান থেকে আমি রংপুর কতবার আছে সেটা সিলেক্ট করলাম, অর্থাৎ এখানে কিন্তু দুইবারই আছে, কাউন্ট কিন্তু সে দুইবারই করছে এবং এটা ঠিক আছে। এখন আমরা যদি একটা চেক করে দেখি, কোনো একটাকে কমিয়ে এখানে যদি আমি আবার RANGPUR দেখুন 3 হয়ে গিয়েছে, অর্থাৎ আমার তার মানে আমার এখানে যেই ফর্মুলাটা দেওয়া আছে সেটা প্রপারলি কাজ করছে। এখন আমরা চলে যাব ম্যাক্স এবং মিন অপশনে। ম্যাক্স এবং মিন বোঝাতে আপনার এখানে নাম্বার অফ সেলস এইটা কিছু নাই, এখানে একটা টোটাল সেল যতগুলো আছে সেখান থেকে সর্বোচ্চ এবং সর্বনিম্ন যে অংশটা সেটা আপনাকে দেখিয়ে দিবে। অর্থাৎ ইকুয়াস টু দিয়ে যদি আমি ম্যাক্স লিখি, লেখার পরে আমি যদি ট্যাব দিই, দিয়ে আমার ক্রাইটেরিয়া নাম্বারগুলো আমি সিলেক্ট করে দিই, করে এন্টার দিই, তাহলে কিন্তু আমাকে সর্বোচ্চ কতটুকু দেখাচ্ছে সেটা আমাকে দেখিয়ে দিবে। সেম গোস টু MIN দিয়ে মিন বলতে মিনিমাম বোঝাচ্ছে, ক্লিক করলাম, করে এখান থেকে এখানে দিয়ে পুরো নাম্বারটা সিলেক্ট করে এন্টার দিলে টোটাল সর্বনিম্ন কত টাকা আছে সেটা কিন্তু দেখাচ্ছে। সো এখানে 5 আছে, আমি এটাকে যদি 15 করে দিই, সো আমাকে সর্বনিম্ন 15 দিয়ে দিল। এখন আমি এখানে 20,000 টাকা করে দিলে আমার সর্বোচ্চ 20,000 টাকাটাই কিন্তু দেখাচ্ছে, ঠিক আছে। আমি আরেকটু দিই, এখানে দিলাম 25,000, 21,000, দেখুন সর্বোচ্চ এবং সর্বনিম্নটা দেখিয়ে দিচ্ছে। পরের অংশে চলে যাচ্ছি প্রোডাক্টে। প্রোডাক্ট হচ্ছে কিছুই না, এটাকে একটা গুণ। গুণের ক্ষেত্রে অনেক সময় শিক্ষা জীবনে এক্সেল যখন শুরু হয় CSC 101, তখন এখানে অনেক সময় বলে যে ফর্মুলা দিয়ে গুণ করা দেখা। তো এটার জন্য আমরা প্রোডাক্টটা ইউজ করবো। সো PRO প্রোডাক্টটাকে ধরলাম, ক্লিক করলাম, করার পরে আমি আমার যার সাথে গুণ চাই সেটাকে একটু ধরলাম, ধরে এন্টার দিলাম। দিলে কিন্তু আপনাকে যেইটা দেখাবে সেটা যদি আমরা আবার নিজেরা এমনি গুণ করে দেখতে চাই, 256 × 9, দেখুন দুইটারই কিন্তু সেম অ্যামাউন্ট দেখাচ্ছে। এবার এটাকে আমি ডাবল ক্লিক করলাম, সবগুলোতে আমার ফর্মুলা চলে আসলো। এরপরে অংশটা হচ্ছে ট্রিমটা খুব কাজে লাগে কখন, যখন আপনি দেখবেন যে একজন এক এক রকমভাবে রিপোর্ট পাঠাচ্ছে, কারোর হয়তো সামনের দিকে অনেকগুলো স্পেস চলে আসছে, অকারণ স্পেস, অনেকে মাঝখানে স্পেস চলে আসছে, এই স্পেসগুলোকে এক ধাক্কাতে কীভাবে আপনি কমিয়ে নিতে পারবেন। এটার জন্য খালি ইকুয়াস টু দিবেন, ট্রিম দিবেন, ক্লিক করবেন, করার পরে আগের অংশটা ধরবেন, একটা এন্টার দিবেন, দেখুন এক্সট্রা যেই অতিরিক্ত যেই স্পেসটা ছিল সেটা কিন্তু এখান থেকে চলে গিয়েছে। ডাবল ক্লিক করলে এখান থেকে প্রতিটার ক্ষেত্রে কিন্তু আপনার এক্সট্রা যেটা সেটা কিন্তু চলে গেল। এরপরে আমরা যাচ্ছি প্রপারে হচ্ছে দেখেন এখানে বিভিন্ন রকম নামগুলো বিভিন্নভাবে লেখা আছে। আমি একটু মজা করার জন্য এখানে রহমান এই এটাকে বড় করে দিলাম। মূলত লেখার মাঝখানে এখানে আপনার এটা বড় থাকার কথা না, এটা নামের শুরুতে থাকার কথা। তো আমরা এটাকে এক্সেল প্রপার দিলে ও এটাকে প্রপারলি আপনাকে দেখাবে। প্রপার বলতে ক্লিক করবেন ট্যাব, অর্থাৎ প্রতিটা ওয়ার্ডের প্রথম ক্যারেক্টারকে সে বড় হাতের করে দিবে, ক্যাপিটাল লেটার করে দিবে, এবং ভিতরে কোনো যদি বড় হাতের ক্যাপিটাল লেটার থাকে সেটাকে ও অটোমেটিক্যালি ছোট করে দিবে। প্রপার দিলে দেখেন এই দেখেন তাসমিয়া রহমান কথাটা, তানিশা রহমান কথাটা আপনার ছোট হয়ে গিয়েছে, এবং সবগুলো প্রথম লাইনগুলো, প্রথম ওয়ার্ডগুলো, প্রথম ক্যারেক্টার যেগুলো সেগুলো কিন্তু বড় হয়ে গিয়েছে। ডাবল ক্লিক করলাম, এই যে মোহাম্মদ রহমান, এখানে কিন্তু এটা বড় ছিল, ও কিন্তু এখানে ছোট করে দিয়েছে। এরপরে আমরা কনকাটেনেট করব। কনকাটেনেট হচ্ছে পাশাপাশি দুইটা কলামকে বা পাশাপাশি দুইটা রোকে আমরা একটার মধ্যে নিয়ে আসা, এটাকে কনকাটেনেট বলা হয়। এখন আপনি যখন এটা কনকাটেনেট লিখবেন, দেখেন জয়েন্ট সেভারাল টেক্সট স্ট্রিংস ইনটু ওয়ান টেক্সট স্ট্রিং, এটাকে আমি সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এইটা এবং এইটা, এই দুটাকে সিলেক্ট করে দিয়ে এন্টার দিই, সেক্ষেত্রে কিন্তু
দেখেছেন? সো কমা দিতে হয়, দিলে কিন্তু আপনাকে, আমি আবার দেখাই এটাকে, ইকুয়ালস টু কনকাটেনেট ক্লিক করলাম, করার পরে এটাকে ধরলাম এবং পরেরটাকে দিলাম, দেওয়ার পরে যখন আমি এন্টার দিব তখন কিন্তু এটা আমাকে দেখাবে। এখানে প্রবলেমটা কি হচ্ছে, মাঝখানে কিন্তু কোনো স্পেস থাকছে না। এখন এই স্পেসটাকে কেমন করে দিবে? এই স্পেসটাকে আপনাকে অ্যাড করে দিতে হবে, ইকুয়ালস টু দিয়ে কনকাটেনেট দিলাম, দেওয়ার পরে প্রথমে এটা সিলেক্ট করলাম, একটা কমা দিব, একটা ডাবল ইনভার্টেড কমা দিব, দেওয়ার পর একটা স্পেস দিব, এটাকে শেষ করব, এটাকে কমা দিব, দেওয়ার পরে পরের অংশটা দিয়ে এন্টার দিব। তখন এই যে আমি মাঝখানে যে অংশটা অ্যাড করে দিয়েছি স্পেস এখানে, সেটা কিন্তু এখানে দেখাবে। আপনি স্পেস না দিয়ে যদি অন্য কিছু দেন সেটাও কিন্তু ওখানে দেখাবে, বাট স্পেস দেওয়ার জন্য আপনি এটাকে অ্যাড করার জন্য এইভাবে করে ডাবল ক্লিক করলাম, দেখুন প্রতিটার মাঝখানে দুইটা কলারের মাঝখানে যে স্পেস দিয়ে একটা স্পেস অ্যাড হয়েছে। এরপরে চলে যাচ্ছে আমরা রাউন্ডে। রাউন্ড কি? রাউন্ড হচ্ছে আপনার এখানে যতগুলো নাম্বার আছে দশমিকের পরে, আপনি যদি 2টা করে চান বা 3টা করে চান, ও এখানে আপনাকে রাউন্ড করে তিন দশমিকের পর 3 ঘর কোনো দেখাবে। এটাকে যদি ইকুয়ালস টু দিই, আরও ইউএনডি রাউন্ড ক্লিক করলাম, করার পরে এটাকে করলাম, করার পরে আমি 3 দিলাম, দিয়ে যদি আমি কম শেষ করি, সো আমাকে কিন্তু দেখাচ্ছে 495 এই পর্যন্ত দেখাচ্ছে। এটাকে কপি করে পরের অংশ যদি দিই 74, হ্যাঁ, কেন দেখাচ্ছে? কারণ হচ্ছে 5-এর পরে 0 করে দিচ্ছে কিন্তু, হ্যাঁ। এটাকে ডাবল ক্লিক করে নিচ পর্যন্ত নিয়ে যায়, নিয়ে গেলে আপনি হোমে যাচ্ছেন, দেখেছেন? আমি এটাকে যদি আরেকবার আমি করে দেখাই, এই অংশটি যখন জেনারেল থাকবে তখন কিন্তু আপনার জন্য সুবিধা। ইকুয়ালস টু দিয়ে রাউন্ড কমা 3, 495 দেখাচ্ছে, দেখেছেন? এবার আমি চাই এটাকে রাউন্ড আপ করতে অথবা রাউন্ড ডাউন করতে, অর্থাৎ 495-এর পরে যে অংশটা আছে সেটা যদি 5-এর উপরে থাকে তখন সেখানে অটোমেটিক্যালি বাইরে চলে যাচ্ছে। আমরা দেখি এখানে আরও রাউন্ড আপ অংশটা যদি সিলেক্ট করি, করার পরে এটাকে দিলাম, দেওয়ার পরে 3 করে এটাকে শেষ করলাম। এখানে দেখেছেন 495 ছিল 496 হয়েছে, কারণ এখানে এরপরে 4 ছিল, সেটাকে অটোমেটিক্যালি 496 করে দিয়েছে। এবার আমি যদি এটাকে রাউন্ড ডাউন করতে চাই, সে কিন্তু 495-এর পরে 4 থাকার পরেও সে 6 না করে এটাকে 495 অর্থাৎ হুইচ এভার ইজ দ্য লোয়ার সেইটাকে আপনাকে দেখাচ্ছে সেই। এবং কর্নারে ডাবল ক্লিক করলে এটা আপনার পুরোটুকু চলে আসবে। এরপরে এখন আমরা যেখানে আসছি সেটা হচ্ছে VLOOKUP। দিস ইজ দ্য মোস্ট এক্সাইটিং পার্ট অফ দ্য ইজিয়েস্ট এক্সেল লার্নিং। এবং এই VLOOKUP আপনার জীবনে যত দিন এক্সেল নিয়ে কাজ করবেন, ইনিশিয়াল স্টেজে আপনার অনেক কিছুতে আপনাকে সাহায্য করবে। এবং কিসে সাহায্য করবে? দুটো আপনার এক্সেল পাশাপাশি থাকার পরে আপনার যখন একটা স্পেসিফিক কোনো ইনফরমেশন লাগবে, এইটাকে পাশাপাশি চেক করার জন্য আপনাকে এইটা আপনার জীবনটাকে অনেক সহজ করে দিবে। এবং এটার জন্যই আপনার এই VLOOKUPটা জানা খুবই প্রয়োজন। আমি এখন যদি এখানে ইনভয়েস নাম্বারে ক্লিক করলাম, করে আমি এখানে একটা যেহেতু ডেটা ভ্যালিডেট করতে চাই, ডেটা ভ্যালিডেশনে গিয়ে ক্লিক করলাম, করার পরে হচ্ছে এখানে লিস্ট করে দিলাম, ধরার পরে সোর্সটাকে আমি এইখান থেকে নিচ পর্যন্ত নিলাম, এন্টার দিলাম। অর্থাৎ এখানে আমি ডেটা ভ্যালিডেশন ইনভয়েসের এগেনস্টে আমি এখন চাই এখানে কাস্টমার নেম কোনটা কোথায় কী ছিল এটা আমি বের করতে। সো আমি এখানে 101-এ কাস্টমার নেম কী আছে এটা আমি বের করতে চাই, আমাকে করতে হবে কি VLOOKUP। সো VLOOKUP ক্লিক করলাম, করার পরে আমি প্রথমে কার সাথে করব, সবসময় VLOOKUP কিন্তু একটা সমান্তরাল, ভি মানে ভার্টিক্যাল, লুক আপ। আমরা কিন্তু সবসময় আমাদের ইংরেজি লেখা, বাংলা লেখা এবং এইগুলোকে আমরা সবসময় কিন্তু বাম থেকে ডানে দিই। VLOOKUPটাও এরকম
যে আপনি যেইটার সাথে আপনি যেই নাম্বারটার সাথে আরেকটা তুলনা করতে দেখতে চাচ্ছেন, মিলাতে চাচ্ছেন, সেইটাকে রেখে তার ডান দিকে কতগুলো নাম্বার আছে আপনার সেই বা কোন ইনফরমেশনগুলো অ্যাভেলেবেল সেটাকে কিন্তু দেখাবে। ও কিন্তু ওর বাম দিকে যে ইনফরমেশনগুলো সেটাকে কিন্তু দেখাবে না। সো আপনি সবসময় মাথায় রাখতে হবে এক্সেল ফাইলে প্রথম বা যেখান থেকে আপনি ভিলুকআপটা করবেন সেটা যেন সবার আগে প্রথম ইনফরমেশনটা যেন সেটা হয়। 2 নম্বর হচ্ছে সেই ইনফরমেশনটা যেন ইউনিক হয়, কারণ যদি আপনি একই রকম 2-3 রকম থাকে সে কিন্তু সেক্ষেত্রে কিন্তু আপনি কাস্টমারের নেম আপনি প্রপার পাবেন না। এর জন্য প্রতিটা ভিলুকআপের জন্য একটা ইনভয়েস ক্যারেক্টার আপনাকে সিলেক্ট করতে হবে। এখানে যেমন আমরা ইনভয়েস নাম্বারটাকে ইউনিক হিসেবে ধরেছি এবং ইনভয়েস নাম্বার সবসময় ইউনিকই হয়, এটা কখনো রিপিটেড হয় না। সো ভিলুকআপে গিয়ে এখানে গেলাম, যাওয়ার পরে ইনভয়েস নাম্বারে আমরা প্রথমে সিলেক্ট করব কি ভিলুকআপ ভ্যালু। ভিলুকআপ ভ্যালু বলতে বোঝাচ্ছে যে আমি কার সাথে মানে কি দেখতে চাচ্ছি, দিলাম। এখানে আমরা ট্রিক্সটা হচ্ছে এখানে এটাকে আপনি লক করে দিলেন, অর্থাৎ লক করে দেওয়ার অর্থটা হচ্ছে যে সে এই অংশটা ছাড়া আর দেখবে না। এটাকে আমরা 3 বার দিই, 1 2 3, অর্থাৎ বি কলামের 3 নাম্বারটাকেই সে খালি চেক করবে। এইবার কমার এতে কিন্তু ভুলের পরিমাণ কমে যায়। এরপরে টেবিল অ্যারে চাইছে, ঠিক আছে। টেবিল অ্যারে বলতে বোঝাচ্ছে আমরা কোথা থেকে দেখব, রাইট, কমা দিয়ে টেবিল অ্যারেতে গেলাম। আমরা দেখব এই অংশ থেকে কন্ট্রোল শিফট নিচে এই অংশ, এইটাকে আমরা F4 দিয়ে ব্লক, এই অংশটাকে ব্লক করে দিচ্ছি একবারে, কারণ সে এইটুর বাইরে আর যাবে না। কমা, এখন আমরা কি বের করতে চাই, কাস্টমার নাম। কাস্টমার নেম হচ্ছে এই টোটাল জিনিসে 1 2 3 4, এটা 2 নম্বর। এবং এইখানেও এটাকে যে ভিলুকআপ যার সাথে করে সেটাকে 1 নম্বর ধরে এইটা হচ্ছে 2 নম্বর থেকে দেখাবে, রাইট। সো আমরা যখন 2 দিব, দেওয়ার পরে 0 দিব। 0 দেওয়ার অর্থ হচ্ছে 2 নম্বরে যদি 1000 দিয়ে যদি ইন্টার দিই, শেষ করি, এটার অর্থটা হচ্ছে এরকম, ভিলুকআপ করবে আমরা 1001, এই 1001-এর সাথে আমাদের যেখান থেকে আমরা যেই বক্স থেকে নিচ্ছি রেঞ্জ থেকে, সেখানে 1001 যদি থাকে এবং সেইখানে 2 নম্বরটা যদি ঠিকঠাক মতো থাকে, সবই যদি মিলে যায়, তো আমাকে 2 নম্বর যেটা দেখাবে সেই এক্স্যাক্টলি সেটা দেখাবে, না হলে এখানে দেখাবে এরর। আমি যদি এন্টার দিই সেক্ষেত্রে দেখবেন যে আপনার তানিশা রহমান নামটা লেখা চলে আসছে। এইবার আমি এই ট্রিক্সটা হচ্ছে এখানে, যেহেতু আমি সবগুলো ব্লক করে দিয়েছি, এই যে B3 B64 এইগুলোর কারণে আপনি যখন এখানে বসাবেন একটাতে, তখন ফর্মুলা ডাবল রিপিটেড করতে হবে না। কী করতে হবে, খালি আপনার এখানে যেহেতু 2 এর জায়গায় এবার আপনার 3 লাগবে। কেন 3 লাগবে, কারণ এটা হচ্ছে আপনি ফুড নেম চাচ্ছে, ফুড নেমটা আপনার এখানে কোথায় আছে, 1 2 3 অংশ আছে, এর জন্য আপনি 3 দিয়েছেন। এটা ফুড নেম যদি 4-এ থাকতো তাহলে আপনাকে এখানে 4 দিতে হতো, হ্যাঁ। দিয়ে আমি যদি এন্টার দিই সেক্ষেত্রে আপনাকে ফুডস নেমটা দেখাবে। এরপরে এটাকে আপনি কপি করে পরে যদি আপনার দেওয়ার পরে এখানে আপনি 4 দিয়ে দিলে আপনাকে কিন্তু পিৎজা কতটা হয়েছে এই ইনভয়েসের এখানে সেটা দেখাবে। অর্থাৎ ভিলুকআপ দিয়ে কিন্তু আপনি পাশাপাশি দুইটা এক্সেল রেখে আপনি পুরো জিনিসটাকে এক চোখের ইশারায় না দেখে আপনি একদম ফর্মুলা ওয়াইজ আপনি চেক করে দেখতে পারবেন। এখানে আমরা একটু চেক করি, 1005 যদি দিয়ে দিই, 1005 হচ্ছে ফাতিমা বেগমের, হ্যাঁ, এই যে ফাতেমা বেগম, সে বুরিটোস বিক্রি করেছে 6,888। এই হলো আমাদের আজকের জন্য একদম খুব ইসেনশিয়াল কিছু ফর্মুলা, যেগুলো আপনার লাইফটাকে অনেক ইজি করবে। আশা করি আপনাদের কাজে লাগবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।